আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 47তম বিসিএস এর গণিত প্রশ্ন, অর্থাৎ গণিত বিষয় থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আমাদের যে গণিতের যে প্রশ্নগুলো করছে এগুলো যদি আমরা বেসিকটা না জানি, বেসিক না জানলে আমাদের এই বিসিএস পরীক্ষা পাস করা খুবই কঠিন বিষয়। দেখেন, 0.6 কে যদি 0.9 দ্বারা ভাগ করি তাহলে নিচের কোনটি সঠিক? তো সবার আগে বুঝতে হবে আমাদের পৌনকণিকটা আগে ভাঙাই নিতে হবে। অর্থাৎ 0.6 তার উপরে কি আছে? পৌনকণিক আছে। তো পৌনকণিক ভাঙানোর বুদ্ধি কি? অর্থাৎ 6 এর থেকে এর আগের যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস করতে হবে। পৌনকণিক, এই পৌনকণিক যদি উঠাই দিতে চাই একটা 9 লাগবে। 9 মাইনাস হচ্ছে 0। মানে এখানে হচ্ছে কত? এখানে 6 আর এখানে হচ্ছে 9। তো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 3 লক্ষ হচ্ছে 6, 3 তিরিকা 9, তাহলে 2 ভাগ হচ্ছে 3। অর্থাৎ 0.6 0.6 তার উপরে পৌনকণিক মানে হচ্ছে 2 ভাগ 3। সেম ভাবে আমরা যদি 0.9টাকে পৌনকণিক ভাঙাই দেই তাহলে কি হবে? তাহলে হচ্ছে 9 মাইনাস 0, 9 মাইনাস 0। এখানে যে মাইনাস করি তাহলে কিন্তু কত? 9 9, তার মানে এখানে কি হচ্ছে? 1। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে 0.6 পৌনকণিককে 0.9 দ্বারা ভাগ করতে বলছে। অর্থাৎ 0.6 এর মান কত পাইলাম? অথবা যদি আমরা এখন ভাগ করি তাহলে 0.6 এর মান হচ্ছে 2 ভাগ 3। যদি 1 দ্বারা ভাগ করি তার মানে কি হয়? এটাই হয় আমাদের। এখন দেখেন এটা আমরা কিভাবে করবো? এখন অ্যান্সার তো আমাদের 2 ভাগ 3 নাই, না আমাদের দেয়া আছে কি? অ্যান্সার আমাদের পৌনকণিক দেয়া আছে। 2 ভাগ 3 মানে কত? 2 ভাগ 3 মানে এটা 2 ভাগ 3 না, এটা 2 ভাগ 3 মানে হচ্ছে 0.6, অর্থাৎ 0.6 পৌনকণিক। আমাদের যেহেতু 2 ভাগ 3 অ্যান্সারে নাই, আমাদের পৌনকণিক দেওয়া আছে, তার মানে অ্যান্সার কত হবে? 0.6 তার উপরে পৌনকণিক। অথবা আপনারা এটা কি করতে পারেন? এটাকে ভাগ করে নিতে পারেন। অর্থাৎ 3 দ্বারা যদি আমি 2 কে ভাগ করি তাহলে এটা ভাগ যায় না, তাহলে প্রথম আমাদের কি করতে হবে? একটা পয়েন্ট দিয়ে শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। তাহলে 3 6 কত হয়? 18। আবার এখানে কি থাকে? 2, আবার একটা শূন্য, 3 6 কত হয়? 18, 2, এরকম করে যাইতে থাকবে। তো এটাকে আমরা লিখতে পারবো 0.6 পৌনকণিক। প্রশ্ন বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ প্রত্যেক বাহুর পরিমাণ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কত বৃদ্ধি পাবে? অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু শতকরা থেকে এসেছে। এই প্রশ্নটা আমরা চাইলে আমরা শর্টকাট করতে পারি। আমরা শর্টকাট দিয়ে আগে করবো। কিভাবে শর্টকাট দিয়ে করা যায়? শর্টকাটে আমাদের একটা সূত্র আছে। সূত্র কি এরকম ছিল যে এ বি, এ প্লাস বি, এ বি, এ বি ভাগ হচ্ছে 100, এটা শর্টকাটের সূত্র ছিল। এখন আমাদের বর্গক্ষেত্রে বলছে, বর্গক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য যা প্রস্থ সমান থাকে। তাহলে আমাদের এ সমান হচ্ছে 10 আর বি সমানও কি? 10। 10 গুণন 10 ভাগ হচ্ছে 100। তাহলে এখানে 10 10 এখানে 10 দশমিক এটা এটা কাটা যায়, তাহলে হচ্ছে 21%। অ্যান্সার হচ্ছে। এখন দেখেন যে 47তম বিসিএস এর 3 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে 100 টাকায় 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই অঙ্কগুলো মূলত 9 10 এর অঙ্ক বা ক্লাস 8 9 এগুলো, এই ক্লাসগুলো থেকে এগুলো অঙ্ক দিয়েছে। যে একদম সহজ অঙ্ক, যদি আপনারা বেসিকটা ক্লিয়ার থাকতে পারেন, বেসিক বুঝলে আপনার এই অঙ্কগুলো একদম সহজ মনে হবে। যেমন আমার এই অঙ্কটা দেখে মনে হইতেছে কি আমি, আমার মাথা সেট হয়ে আসছে যে কোন অঙ্কটা, এই অঙ্কটা কিভাবে আমি করতে পারবো। দেখেন আমাদের এখানে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই দুটো বের করে আমাদের কি করতে হবে? পার্থক্য বের করতে হবে। তো দেখেন আমাদের মান কি কি দেওয়া আছে, এই মানের উপর ডিপেন্ড করে আমরা সবকিছু বের করবো। দেখেন আমাদের মান দেওয়া আছে, আসল আসল দেওয়া আছে 100 টাকা, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে মুনাফার হার আছে কত পার্সেন্ট? 10%। 10% মানে কত? 10 ভাগ হচ্ছে 100। তারপরে হচ্ছে কত? তারপর হচ্ছে এন এর মান, এন এর মান কত? এন এর মান হচ্ছে 5 বছর, এন এর মান হচ্ছে 5 বছর। তো এটা একটু কাটাকুটি করে নেই, 1 ভাগ 10। এসো এখন দেখেন আমাদের হচ্ছে যে প্রথম সরল মুনাফা বের করতে হবে, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সি দ্বারা প্রকাশ করা হয়। এই দুটো জিনিস আমাদের আগে বের করতে হবে। এই দুটো জিনিস বের করে তারপর আমরা মাইনাস করবো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। দেখেন তো আমরা জানি সরল সরল মুনাফার সূত্র, আমরা জানি সরল মুনাফা আই সমান সমান হচ্ছে পি এন আর। তাহলে পি, পি এর মান কত? পি এর মান হচ্ছে 100। এন এর মান কত? এন এর মান হচ্ছে 5 বছর, আর আর এর মান হচ্ছে 1 ভাগ 10। 10 দশমিক হচ্ছে 100, 5 দশে হচ্ছে 50। এটা আমরা কি পেলাম? এটা আমরা সরল মুনাফা পেলাম। এখন হচ্ছে যে আমার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা যদি সূত্রটা জানতে পারেন আর ক্যালকুলেশন জানতে পারেন তাহলে কিন্তু এটা বের করা সহজ। দেখেন এখন দেখেন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি ইকুয়াল 1 প্লাস, আর সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। এটা হচ্ছে সূত্র। দেখেন আমার পি এর মান যদি বসে দিই, পি হচ্ছে 100, 1 প্লাস আর এর মান কত? 10, তারপর এন এর মান কত? 5 মাইনাস হচ্ছে কত? 100। একটা জিনিস মাথায় রাখবেন, এই 100 কিন্তু এর সাথে না, এর অংশটুকু আগে করতে হবে, তারপর এটা মাইনাস করতে হবে। তাহলে 100, এটা আমরা যদি কি করি? লসাগু করি, লসাগু কত হচ্ছে? 10। তাহলে 10 একে 10 যোগ হচ্ছে 1, এখানে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 100। তাহলে 100, এখানে দেখেন এখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে 10, একটা লাইন বাড়াই দিন। আর হচ্ছে 5 মাইনাস হচ্ছে 100।
এই যে 100 এটা ঠিক থাকবে। এখন দেখুন এই যে 11-র উপরে 5টা আছে, আমরা এটা কিভাবে বের করবো? এটা তো আমাদের পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তো এটা আমাদের ভাঙানোর পদ্ধতি দেখেন। এটা যদি আমি 11-র উপরে 5টা 11 আছে, যেহেতু 11-র উপরে 5 আছে তার মানে আমি 5টা 11 দিব, 4টা 5টা। সেম ভাবে কত 10 10 10 10 5টা 10 মাইনাস হচ্ছে 100। তো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে দেন কাটাকাটি কি যায়, এই যে 10 10 100, এই 100 কাটাবে, তাহলে এখানে কি থাকে 11 গুণন 11 গুণন 11 গুণন 11 গুণন হচ্ছে 11, তো 5টা 11ই থাকে। আর নিচের তিনটা 10 গুণ করলে কত হয় 1000 মাইনাস হচ্ছে 100। দেখেন এটা এইটুকু অংশ কি করতে হবে, আপনাকে আলাদা জায়গায় গুণ করে আনতে হবে। অর্থাৎ 5টা 11 যদি গুণ করা হয়, 5টা 11 গুণ করলে কত হয়, তো আমি একবারে গুণ করে বসাই দিই। আমি একবারে গুণ করে বসাই দিছি। এখন দেখেন, এখন হচ্ছে যে আমাদের এটা কিভাবে ভাগ করবো। এটা 1000 যেহেতু আছে, এটা ভাগ করতে অবশ্যই দশমিক আসবে, ভাগ যায় না, অবশ্যই দশমিক আসবে। তো আমি কিভাবে ভাগ করবো, দেখেন এখানে 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর পর আমরা দশমিক দেবো, 1 6 1 0 5 1, তাহলে আমাদের এটা ভাগ করা শেষ হয়ে গেল। মাইনাস হচ্ছে 100, তাহলে আমি যদি এটা মাইনাস করি, এটা যদি মাইনাস করি তাহলে কত হয় 61.051। এখন আমাদের এটা চক্রবৃদ্ধি মুনাফার মান পাইছি, এটা আমার সি এর মান পাইছি। এখন আমাদের চাইছে কি, আমাদের সাথে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে। আমি এখানে পার্থক্য মাইনাস, অর্থাৎ পার্থক্য পার্থক্য কি হবে, অর্থাৎ সরল মুনাফার মান পাইছি আমরা 50, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার কত পেলাম 61.051। তাহলে এই যে 61.05 মাইনাস কত 50, তাহলে এটা যদি আমি মাইনাস করি তাহলে 11.05 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে। তো দেখেন এগুলো কিন্তু আমাদের বেসিক না জানলে কিন্তু এগুলো হবে না, এগুলো শর্টকাট দিয়ে করানো যাবে না। এখন কত বড় অঙ্ক এটা, আপনাকে যদি বেসিকটা জানা থাকে তখন আপনি শর্টকাটে করতে পারেন, হিসাবগুলো আপনাকে তাড়াতাড়ি খুব দ্রুত করতে হবে, নাহলে একটা প্রশ্ন আমাদের সমাধান করতে প্রায় 10 মিনিট 15 মিনিট চলে যাবে। হচ্ছে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলছে, যে এক্স ইকুয়াল টু যদি √5 প্লাস √3 হয় তবে এক্স কিউব প্লাস 8 ভাগ এক্স কিউবের মান কত। দেখেন বীজগণিত হচ্ছে একটা মজার অঙ্ক, যদি আপনার পারেন, যদি সূত্র মনে মনে থাকে বা ক্যালকুলেশন জানেন, তাহলে বীজগণিত আপনার কাছে মজা লাগবে, আর যদি না পারেন সেটা কঠিন লাগবে। দেখেন যে কিভাবে আমি এই অঙ্কটা সমাধান করি। তো আমাদের আগে বুঝতে হবে প্রশ্নটা আমাদের কি চাইছে, আমরা আগে কি বের করবো আর কি চাইছে, এটা আমাদের দরকার। দেখেন এটা একটা বড়, দেখেন আমাদের প্রদত্ত রাশি আগে লিখবো। প্রদত্ত রাশি আমি একবারে লিখিত স্টাইলে করবো, আমি একবারে লিখিত স্টাইলে করে দেবো। দেখেন প্রদত্ত রাশি কি দেওয়া আছে, যে এক্স কিউব প্লাস হচ্ছে 8 ভাগ হচ্ছে এক্স কিউব, মানে এটা আমাদের দেওয়া আছে। তো এটা আমাদের আগে কি করতে হবে, সূত্রে রূপান্তর করতে হবে। কিভাবে এটাকে সূত্র প্রয়োগ করা যায়, যে এক্স কিউব প্লাস এই যে 2 এর উপরে কিউব যদি দিই আমি, 2x মানে 2 এর উপরে কিউব দিলে কত হয়, 2 এর উপরে কিউব করলে হচ্ছে কি 8 হয়। তো 8টাকে আমাকে ভাঙাই নিতে হবে। তো এই জিনিসগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে আপনাকে এগুলো মাথায় নিতে হবে, যে আমাদের কোন অঙ্কটা আসলে কোন নিয়মে করতে হবে। ম্যাথ সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আপনাকে চর্চা করতে হবে, নিয়মিত চর্চা না করলে ম্যাথ পাওয়া যাবে না। তো দেখেন যেমন আমার মাথায় এরকম আসলো যে আমি এটাকে, যে 8 আছে আমি এটাকে 2 বানাই নেবো, এটা আমার মাথায় অটোমেটিক্যালি সেট হয়েছে। তো আপনারও এরকম করে এরকম ম্যাথগুলো চর্চা করতে হবে যেন আপনার মাথায় অটোমেটিক্যালি এগুলো সেট হয়। দেখেন তাহলে আমি যদি এটা সূত্র প্রয়োগ করি, তাহলে দেখেন এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে আমরা এই সূত্রটা জানি, যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের সূত্র জানি, মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি অল কিউব মাইনাস হচ্ছে 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে সূত্র। তাহলে এ বলতে এখানে এক্স, বি বলতে হচ্ছে 2 ভাগ এক্স। তাহলে এ প্লাস বি, তাহলে এই যে এ প্লাস 2 ভাগ এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বলতে কে এক্স আর বি বলতে কে 2 ভাগ এক্স ইন্টু এ প্লাস বি। এটা আমি সূত্রটা লিখলাম, মানে জাস্ট এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। দেখেন এই জিনিসটার মান আমরা কিভাবে বের করে আনতে পারি। দেখেন এই যে আমাদের এখানে এক্স এর মান একটা কিন্তু দেওয়া আছে, শুধুমাত্র আমাদের দেওয়া আছে কিন্তু এক্স এর মান কি দেওয়া আছে, যে √5 প্লাস হচ্ছে √3। আমাদের একটা এক্স এর মান দেওয়া আছে, আমি ধরে নিলাম এটা 1 নং, দেখি 1 নং সমীকরণ। এখন আমাদের কি লাগবে, এই যে এক্স এর মান আছে, আরেকটা কি লাগবে 2 ভাগ এক্স এর মান। এন্ড 2 ভাগ এক্স এর মান কিভাবে বের করবো, তো আমি যদি এর উপরে একটা করে 2 দিই, এই 1 নং সমীকরণে উপরে একটা করে 2 দিই, আমি উপরে উভয় পাশে একটা করে 2 দিয়ে নিলাম। কারণ কেন, কারণ আমাদের এখানে হচ্ছে 2 ভাগ এক্স আছে, তার মানে আমাদের এই পুরো জিনিসটার মান আমাকে বের করে আনতে হবে এটা থেকে। সেজন্য আমি কি উভয় পক্ষে একটা করে 2 দিলাম। এখন দেখেন তো এটা সমাধান করার পদ্ধতি কি, সমাধান করার পদ্ধতি যা থাকবে আগে তাই লিখতে হবে। এখানে 2 √5 প্লাস হচ্ছে √3, যা আছে তাই থাকবে। তো এটার উল্টো সাইনটা আমাকে কি করতে হবে, এটা উল্টো সাইনটা উভয় পক্ষে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে। এটা উল্টো সাইন কি, এটা উল্টো সাইন হচ্ছে মাইনাস, √5 মাইনাস √3, এটাও সেম √5 মাইনাস হচ্ছে √3। এখন দেখেন যে উপরেটা যা আছে তাই থাকবে। এখন কি, এটা হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারের সূত্র। তাহলে উপরে যা আছে তাই থাকবে, √5 মাইনাস হচ্ছে √3। আর নিচে কি হচ্ছে, স্কয়ার রুটে কাটা যায়, এখানে আছে 5, আর স্কয়ার রুটে কাটা যায়, এখানে কি থাকে 2 থাকে, আর 3 থাকে, সরি 3 থাকে। তাহলে এখানে দেখেন এখানে কি থাকে 2 √5 মাইনাস হচ্ছে √3,
আর এখানে হচ্ছে কত 2। এই 2 আবার এই 2 কি হয় কাটা যায়, তাহলে হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3। তাহলে আমি কি পেলাম 2 ভাগ x এর মান কত পেলাম, 2 ভাগ x এর মান হচ্ছে √3। এখন অনেকে কি মনে করেন কি এটা কিছু কিছু অঙ্ক আছে যেগুলো 1/x, মানে এই যে 1/x এরকম অঙ্ক আছে যে ডিরেক্ট এটা প্লাস আছে এটা কি আছে মাইনাস আছে, তো এটা লিখিত স্টাইলে কিন্তু এটা করা যাবে না। তো আমাদের লিখিত স্টাইলে এরকম ব্যাখ্যা করে দিতে হবে, শর্টকাট করা যাবে না। দেখেন এই যে 2 ভাগ x পেলাম, এখন এই দুটো কি করবো আমি, এখন এই দুটা যোগ করবো, কারণ আমি কেন যোগ করবো, কারণ এখানে আমাদের যোগের মানটাই লাগবে। তাহলে আমি এই দুটো যদি যোগ করি, দেখেন এই যে x প্লাস হচ্ছে 2 ভাগ x, এই দুটা এটার মান আমি বের করে নেবো। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে √5 প্লাস হচ্ছে √3, যোগ √5 মাইনাস হচ্ছে √3। তাহলে দেখেন এই যে √3 এই √3 কাটা যায়, তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে 2√5। এই যে মান পাইলাম এই মানটা আমাকে এখানে বসাই নিতে হবে। তাহলে 2√5 তার উপরে আমরা কি করবো কিউব, মাইনাস হচ্ছে x x চলে যায়, 3 থাকে 2 থাকে, আর এটার মান আমরা কি পাইলাম যে 2√5। এখন 2 এর উপরে যদি আমরা কিউব করি, 2 এর কিউব করলে হচ্ছে 8, আর এই √5 এর উপরে, কারণ √5 এর উপরে কিউব, অনেকে √5 এর উপর কিউব এটা বোঝে না, কিভাবে √5 এর উপর কিউব করবে। √5 এর উপর কিউব মানে হচ্ছে কি, মানে হচ্ছে 3টা √5, 3টা। তো আমরা জানি যে দুইটা একই জাতীয় সংখ্যা যদি গুণ করা হয় তাহলে স্কয়ার, মানে স্কয়ার এটা এইভাবে হয় যে স্কয়ার হয় আরেকটা √5 হয়, অর্থাৎ হচ্ছে 5√5। তো শর্টকাট মনে রাখতে পারেন যে √5 এর উপর কিউব করলে হচ্ছে 5√5, √3 এর উপর কিউব করলে হচ্ছে 3√3, তো মাথায় রাখতে পারেন। তাহলে আমি এটা কি বললাম 5√5, আর এখানে হচ্ছে 3 গুণ 6 14 গুণ 12√5, তাহলে 5 হচ্ছে কত হয় 40√5 মাইনাস হচ্ছে 12√5। তো এটা যদি মাইনাস করি তাহলে কত হয় 28√5, এটা হচ্ছে অ্যান্সার। দেখেন যে 5 নম্বর যে প্রশ্নটা, এই 5 নম্বর প্রশ্নটা মূলত ইন্টারমিডিয়েট থেকে দিছে, ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার থেকে দিছে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে প্রথম চ্যাপ্টারই এটা আছে। তো এগুলা কি, এগুলা হচ্ছে যে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এগুলো সহজ, কারণ ওরা আছে হায়ার ম্যাথ পড়ে। কিন্তু আর্টসের স্টুডেন্টরা কিন্তু এরকম অসমতা কিন্তু করেনি, কখনো করেনি। তো আর্টসের স্টুডেন্টের জন্য একটু কঠিন হবে। তো দেখেন আমি এটা কিভাবে সমাধান করি। প্রথম কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে যেটা, সেটা আমাদের আগে লিখতে হবে, অর্থাৎ এইটা মডুলাস অফ x মাইনাস 5 হচ্ছে 2, এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমাদের দেখেন আমাদের এই মডুলাসটা আমাদের এখানে আগে ভাঙাইতে হবে, মডুলাসটা আমাদের উঠাই দিতে হবে। এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এক্স এর মানটা বের করানো। এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার আমরা অনায়াসে বের করতে পারবো। দেখেন কিভাবে এক্স এর মান বের করবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই মডুলাসটা যদি আমরা তুলে দিই, মডুলাস তুলে দেওয়ার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে মডুলাস যদি আমরা তুলে দিই তাহলে হচ্ছে যে এই পাশে যা থাকবে তার মাইনাসটা এখানে দিতে হবে, অর্থাৎ এখানে কি আছে প্লাস যদি থাকে এখানে কি দিতে হবে মাইনাস, মাইনাস দিয়ে আমাদের মডুলাস তো বলে যা চিহ্ন আছে তাই দিব আমি। এখানে হচ্ছে 2। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এক্স এর ভিতরে এক্স এর সাথে যত কিছু আছে আমাদের অপারেশন করতে হবে, গুণ ভাগ যোগ যোগ যাই থাক আমাদের অপারেশন করতে হবে। মানে কিভাবে অপারেশন করা যায় দেখেন, এইটা হচ্ছে কত -5, তো -5 এর সাথে যদি আমি একটা +5 যোগ করি তাহলে কাটাকাটি করলে 0 হয়ে যায়। তো আমরা কি করতে পারি যে উভয় পক্ষে যদি আমি একটা কি করি +5 যোগ করি, অর্থাৎ মাইনাস যে +5 x -5 প্লাস হচ্ছে 5 2 প্লাস হচ্ছে 5। তাহলে আমি উভয় পক্ষে একটা 5 যোগ করলাম, কেন যোগ করলাম, কারণ হচ্ছে আমাদের এক্স এর সাথে যত কিছু আছে সবকিছু আমাদের অপারেশন করতে হবে। তাহলে এই এক্স এক্স আমার এই 5 এখন কি হয় কাটা যায়। এখন দেখেন এই যে এখানে যদি আমি মাইনাস করি, এখানে প্লাস এনেছি কত মাইনাস, তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে কত 7। এখন দেখেন এটা সমাধান সেট কিভাবে নির্ণয় করবেন, সমাধান সেট কি হবে। এখন আমরা জানি গ্রেটার দেন বা লেস দেন যদি থাকে তাহলে আমাদের অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এই দুটো কি লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এগুলো আরো কিছু সাইন আছে, এগুলো আপনাকে কি করতে হবে মুখস্থ করে নিতে হবে। দেখেন 6 নম্বর যে প্রশ্নটা, 6 নম্বর বলছে যে 5x² - 2x² + x + k = 0 হলে একটি উৎপাদক দেওয়া আছে, এটা একটা উৎপাদক দেওয়া আছে k এর মান কত। তো এখানে আমাদের এই অঙ্কটা করার আগে বেসিক জানতে হবে, আমাদের উৎপাদক সম্পর্কে একটা ধারণা থাকা দরকার, যে আমরা উৎপাদকের একটা শর্ত পড়ছিলাম। উৎপাদকের একটা শর্ত আছে, ডিরেক্ট আমি একে কি করলাম শর্ত মতে দিলাম। শর্তটা কি, যা উৎপাদক থাকবে, অর্থাৎ একটা উৎপাদক যদি দেওয়া থাকে x - 3, যদি একটা উৎপাদক দেওয়া থাকে তো এটাকে আমরা ধরে নিতে পারি 0, অর্থাৎ এটা হচ্ছে একটা শর্ত, উৎপাদকের শর্ত। এখান থেকে আমাদের মূল কাজ হচ্ছে এক্স এর মান বের করবো। এক্স এর মান যদি বের করি তাহলে মাইনাস ওইদিকে গেলে কি হবে প্লাস, এক্স এর মান পাইলাম। এখন জাস্ট এই এক্স এর মান এই সমীকরণে বসাই দিলে কে এর মান আমরা পেয়ে যাবো। দেখেন এখন প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, অর্থাৎ সমীকরণটা দিলে দেওয়া আছে 5x³ মাইনাস আছে 2x² প্লাস x প্লাস k = 0, অর্থাৎ এই সমীকরণটা আমাদের দেওয়া আছে। এখন এক্স এর মান আমরা পাইলাম, এক্স এর মান যদি এখানে বসাই দিই তাহলে 5 × x এর মান কত, x এর কিউব মাইনাস 2x² প্লাস এর মান সরি এর মান 3 3 প্লাস 3 প্লাস হচ্ছে k = হচ্ছে 0। দেখেন এটা যদি আমি করি তাহলে কত হয় 27, 3 কিউব করলে 27, একটু লাইন বাড়াই দিই তাহলে 135 মাইনাস 9 দেখুন 18 প্লাস হচ্ছে 3 প্লাস কে সমান হচ্ছে 0। তাহলে আমি যদি এটা যোগ করি আরো 35 মাইনাস 15 প্লাস কে সমান হচ্ছে 0, তাহলে এটাতে মাইনাস করি তাহলে কত হয় 120,
তাহলে এখানে হচ্ছে 120 প্লাস হচ্ছে কে সমান হচ্ছে 0। অর্থাৎ কে এর মান চাইছে, আমাদের মান চাইছে কি কে প্লাস আছে ওইদিকে নিয়ে গেলে কি হবে -120। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে -120 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে মানসিক দক্ষতার প্রশ্ন। দেখেন কিভাবে এটা সমাধান করবেন। দেখেন ধারাটা কি দেওয়া আছে, এখানে লাস্ট ধারাটা দেখবেন। ধারাটা কি আছে 243, তারপর হচ্ছে 81, তারপর হচ্ছে 9, তারপর 3, তারপর হচ্ছে কত 1। তাহলে দেখেন 3 এর সাথে যদি এদিকে দিই, 3 এর সাথে যদি আমি 3 1 কত হয় 3। কারণ এই 3 এর সাথে যদি আমি 3 গুণ করি কত হয় 9। তাহলে মানে এই 9 এর সাথে আমাদের 3 গুণ করে এখানে বসাইতে হবে, যে সংখ্যা থাকবে ওটা। তার মানে আমাদের এটা আমরা বুঝবো কিভাবে এটা 3 গুণ করতেছি, কারণ আমাদের প্রত্যেকটা এখানে 3, এইদিকে 3 দিকে কত 9। এটার সাথে দেখেন যে 81 সাথে যদি আমি 81 সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হয়, 81 সাথে 3 গুণ করলে 243 হয়। তার মানে এখানেও 3 3 লং কত হবে এখানে 27, মানে এখানেও 3 দ্বারা গুণ হবে। অ্যান্সার হচ্ছে 27। দেখেন 8 নম্বর অঙ্ক বলছে log x, তার উপরে দেওয়া আছে কত 324 সমান 4 হলে x এর মান কত। তো এই অঙ্কটা কি, এই অঙ্কটা আপনি করতে পারবেন কিন্তু অ্যান্সার বের করতে পারবেন না। কিরকম দেন, যদি বেসিকটা জানা না থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবেন না। কিভাবে করবেন দেখেন। তো আমরা যেটা জানি যে প্রথমে যে দেওয়া আছে যে log x, তারপরে এখানে কত আছে 324 আর এখানে আছে 4। তো আমরা জানি যে এখানে একটা সূত্র আছে যে এরকম এই log x তার উপর পাওয়ার যে থাকে এর একটা সূত্র আছে। তো আমি সূত্রটা লিখে না দিই, একবারে ডিরেক্ট করি যে আমাদের এই যে এখানে যা থাকবে এর নিচে দেওয়া যায়, অর্থাৎ x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আর এখানে যা থাকবে তা হচ্ছে 324। এটা সূত্র আছে, সূত্র আমার মনে নেই, জাস্ট খালি এটা মাথায় রাখবেন যে এটা এই নিয়মে করা যায়। তাহলে দেখেন আমাদের এইদিকে x টু দি পাওয়ার কত হচ্ছে 4, আমাদের এইদিকে x টু দি পাওয়ার 4, এইদিকে x টু দি পাওয়ার 4 আনতে হবে। কেন, কারণ আমাদের শুধুমাত্র x এর মান চাইছে। এখন দেখেন আমাদের x টু দি পাওয়ার 4 আনি, তাহলে আমাদের এখানে কতর উপরে 4 দিতে হবে, আমাদের এই যে অপশনগুলো আছে কত হলে আমরা অপশন টেস্ট করতে পারি। তো আমি প্রথম 1 নম্বর অপশনটা টেস্ট করবো, তো 3√2, 3√2 এর উপরে যদি আমি 4 দিই, দেখ এখন 3√2 এর উপরে আমি 4 দিলাম, এই 324 আসে কিনা আমরা এটা কিভাবে বের করবো। দেখেন 3 এর উপরে যদি আমি 4 দিই, অর্থাৎ 3 এর উপরে 4, 3 গুণন 3 গুণন 3 গুণন হচ্ছে 3, 3 গুণন 3, তারপর হচ্ছে এখানে √2 এর উপরে 4, √2 মানে কত 2টা √2 আর 4টা √2। দরকার হলে এটা আপনি ভাঙাই নেবেন, অর্থাৎ আপনি যখন পাবেন না, অর্থাৎ আপনি যখন শুরুতে ট্রাই করবেন এই অঙ্কগুলো, লগের অঙ্কগুলো শুরুতে ট্রাই করবেন, তখন আপনি ভেঙে ভেঙে অর্থাৎ ভেঙে ভেঙে করবেন। পরবর্তীতে যখন আপনার এগুলো মুখস্থ হবে, আমি কিন্তু আমার মুখস্থ আছে যে 3√2 অ্যান্সার, আমি এগুলা 9 10 এর স্টুডেন্টকে করাইছি, আমার মনে আছে যে এগুলা 3√2 উপর দিলে 324 হয়। তো আপনারা এরকম কি করতে হবে, এগুলো মাথায় আয়ত্ত রাখতে হবে। এখন আমি শিখাই দিই যে কিভাবে এটা বের করবেন। তাহলে দেখেন এই যে 3 দিকে 9, 3 লং 27, তাহলে 27 এর সাথে আবার 3 গুণ করলে কত হয়, এই যে 81। ভালো করে দেখেন, এখন আমাদের এই যে দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। এরকম করে যদি আমি এই যে দুইটা √2 গুণ করি, দুইটা √2 একটা একটা করে দুইটা স্কয়ার রুটে কাটা যায়, আবার কি হয় 2, অর্থাৎ দুইটা √2 গুণ করলে একটা হচ্ছে 2, আবার সেম ভাবে দুইটা √2 গুণ করলে একটা কি হয় 2। তাহলে এই যে 3 1 2 দুগুণ হচ্ছে 4, 4 একে 4, 4 আসতে 32, তাহলে কত হলো 324। তো পরীক্ষার সময় আপনার কি করবেন, এরকম করে অপশন টেস্ট করে করতে পারেন, এটুকু করে অপশন টেস্ট করে করতে পারেন। আর যদি মনে থাকে তো ডিরেক্ট একবার অ্যান্সার বের করতে পারবেন। তো এখন দেখেন এমনকি উভয় পক্ষ থেকে কি হবে, উভয় পক্ষ থেকে, অর্থাৎ তাহলে তার মানে এটা আমি বুঝাই দিলাম, এটা আমাদের বের করতে হবে। তাহলে 3√2, অর্থাৎ 3√2 প্রতি 4 দেয় তাহলে কত হয় আমাদের 324 হয়। তো এটার বদলে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। অতএব উভয় পক্ষে কি হয় পাওয়ার পর চলে যায়, তাহলে 3√2। দেখেন এই যে 9 নম্বর প্রশ্নটা, এই 9 নম্বর প্রশ্ন যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এই 9 নম্বর অঙ্কটি আপনি করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। তো আপনার হচ্ছে যে শর্টকাট দিয়ে এটা জীবনই হবে না। তো আপনার কি করতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। দেখেন যে এইরকম প্রশ্নটা কি প্রশ্ন বলছে যে একটি গুণোত্তর ধারা প্রথম পদ এবং দ্বিতীয় পদ হচ্ছে 27 এবং 29 হলে দশম পদ কত। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে যে ক্লাস নবম ও দশম শ্রেণী যে গণিত বই আছে 13.2 থেকে নেওয়া। অর্থাৎ 13 নবম এবং দশম শ্রেণীর যদি ধারার অধ্যায়টা যদি আপনার ধারার অধ্যায়টা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে এই প্রশ্নটা সমাধান করার কোনো ব্যাপার না। তো নবম ও দশম শ্রেণীর বই আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। তো আমি যে প্রশ্নগুলো দেখলাম, এই 47 বিসিএস গণিতের যে প্রশ্নগুলো দেখলাম, ম্যাক্সিমাম অর্থাৎ 15টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে 12টা প্রশ্ন হচ্ছে নবম দশমের বই থেকে আছে, নবম দশম শ্রেণীর বই। আর বাকি দেখা যায় যে 2 থেকে 3টা প্রশ্ন কি আছে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের বই থেকে আছে, ম্যাথ থেকে। দেখেন এটা কিভাবে আমি সমাধান করবো। দেখেন যে একটা গুণোত্তর ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদ 27 এবং হচ্ছে 9, তাহলে আমাদের গুণোত্তর ধারার পদ সংখ্যা আগে জানতে হবে। পদ সংখ্যা সূত্র কি, গুণোত্তর ধারার পদ সংখ্যা সূত্র আমরা জানি যে n তম পদ গুণোত্তর ধারা ক্ষেত্রে, অর্থাৎ n তম পদের সূত্র হচ্ছে আর n মাইনাস হচ্ছে 1। কিন্তু হচ্ছে এখানে পদের সংখ্যা, অর্থাৎ কতটা পদ বলবে সেটা। যদি আমি এখন প্রথম কি দেওয়া আছে, প্রথম সত্য, অর্থাৎ প্রথম সত্য যেটা আছে যে আমি একটু বিস্তারিত করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম সত্য মধ্যে কি, প্রথম সত্য মধ্যে হচ্ছে প্রথম পদ, অর্থাৎ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা। এখানে এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে 27। এখন কি আছে, এখন দ্বিতীয় সত্য মধ্যে কি, দ্বিতীয় সত্য মধ্যে হচ্ছে যে কত পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদের সূত্র, দ্বিতীয় পদ হচ্ছে এ আর n মাইনাস 1, আর এখানে যদি আমি 2 বসাই তাহলে এ আর 2 মাইনাস 1, তাহলে আবার কত হয় 1ই হয়। তাহলে এ আর শুধুমাত্র এ আর থাকে, তাহলে হচ্ছে 9। এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন কি করবো, সবসময় ভাগ করার চেষ্টা করবেন যে 2 ভাগ 1 করতে হবে। তো আমাদের এখানে দেখেন প্রথম পদ আছে, আমাদের হচ্ছে দশম পদ নির্ণয় করতে বলছে। আমাদের জানতে হবে আগে আমাদের কি বের করতে হবে। তো দশম পদের সূত্র, আমাদের n তম পদের সূত্র হচ্ছে এ আর n মাইনাস 1, যেহেতু দশম পদ বলছে, দশম পদ, তাহলে এ আর
10 - 1 তাহলে কত হয় এ আর 9। তাহলে আমাদের এই দুইটা জিনিসের মান লাগবে, একটা হচ্ছে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। এই দুটার মান আমরা এখান থেকে এই দুটো সমীকরণ থেকে আমাদের বের করে নিতে হবে। তার মধ্যে দেখেন যে একটা এর মান কিন্তু দেওয়া আছে, আর একটা মান লাগে সেটা হচ্ছে আর এর মান। আর এর মান বের করার জন্য আমরা কি করবো, এই 2 ভাগ 1 করবো। 2 ভাগ 1 করবো কিভাবে, এই যে এ আর ভাগ হচ্ছে এ, আর এখানে হচ্ছে 2 9 আর এখানে কত 27। তাহলে এই চলে যায়, তাহলে এখানে আর ইকুয়াল টু হচ্ছে 27। তাহলে 1/3। এখন এর মান পেলাম, এর মান পেলাম, আর এর মান পেলাম। এই মানটা যদি এখানে বসাই দিই, এর মান কত, এর মান হচ্ছে 27, আর এর মান কত 1/3, তার উপর হচ্ছে 9, এই যে 27। যদি এটা আপনার মনে না থাকে, ডিরেক্ট যদি এটা তিনের উপরে 9 দিলে কথা হয়, যদি আপনার এটা মনে না থাকে তো ডিরেক্ট আপনি এটা করবেন। কি করবেন, যে 1 এর উপরে 9 করলে 1 হয়, আর 3 এর উপরে 9 মানে 3টা 9টা, অর্থাৎ 9টা 3, 1 2 3 4 5 6 7 8 9, 9টা 3 দিলাম। তাহলে আমাদের 3টে দিকে 9, 3 লং 27। তাহলে এই 3 এই 27 কাটা যায়, তাহলে এখানে থাকে কত 1 2 3 4 5 6, 3 দিকে এটা গুণ করলে হচ্ছে 729। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন এই যে প্রশ্নটা 10 নম্বর প্রশ্ন, এই 10 নম্বর প্রশ্ন যদি আপনি বেসিক ক্লিয়ার না থাকে, অর্থাৎ যদি এই প্রশ্নটা ভালো করে বুঝতে না পারেন, তাহলে এই প্রশ্নটা সম্পর্কে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার বের করতে পারবেন কিন্তু অ্যান্সার ওটা সঠিক হবে না। এরকম দেখেন যে একটা বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর বৃত্তের ক্ষেত্রফল কত। এই অঙ্কটা আমার অঙ্কটা দেখে আমার মাথা মানে সেট হয়ে যাচ্ছে যে এটা অঙ্ক আমি কিভাবে করতে পারবো। তো আপনাদের এরকম সেট হওয়া লাগবে যে মাথা এটা অটোমেটিক্যালি আসতে হবে যে এটা কিভাবে করতে হবে। এই অঙ্কটা হচ্ছে যে নবম ও দশম শ্রেণীর, 16 অধ্যায় আছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্কের রেফারেন্স আমি দিতে পারবো যে এগুলো নবম দশম শ্রেণী থেকে এসেছে। তো নবম দশম শ্রেণীর বোর্ড বইটা যদি কেউ ভালো করে পড়ে, সেক্ষেত্রে গণিতের কোনোটার মধ্যে 10টা কারেক্ট করার কোনো ব্যাপার না। দেখেন এখন হচ্ছে যে একটা বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য, একটা আমি বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত অঙ্কন করলাম। আমি বৃত্তস্থ বাহুর প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। অর্থাৎ আমি প্রত্যেকটা একটা বর্গ অঙ্কন করবো, এই বৃত্তস্থ বর্গ অঙ্কন করবো। এটা একটা বর্গ, এটা নাম দিলাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এটা বৃত্তস্থ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন বলছে বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা জানি যেটা যেটা আমাদের আগে বুঝতে হবে সেটা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফলটা কি। বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল এ সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে পাই এর মান তো ধ্রুবক, এটা আমাদের পাই এখানে দেওয়াই আছে। তো আর এর মানটা আমাদের বের করতে হবে। আর এর মানটা কি, আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে বুঝতে হবে এটা যদি কেন্দ্র হয় তাহলে ব্যাসার্ধটা কত। ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটুকু কি ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটা কি, পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে আমাদের এইটুকু মান লাগবে, আর এইটুকু মান বের করতে গেলে আমাদের পুরোটাকে ব্যাস বের করতে হবে। কি করতে হবে, আগে ব্যাস বের করতে হবে। তো আমরা যদি ব্যাস বের করতে চাই, এটা আমরা দুটো নিয়মে করতে পারি। এটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, আবার বর্গের কোণের দৈর্ঘ্য সূত্র দিয়েও আমরা করতে পারি। এটা আমরা কি করবো, আমরা জাস্ট খালি বর্গের কোণের দৈর্ঘ্য সূত্র লিখবো। কোণের দৈর্ঘ্য বর্গের কোণের দৈর্ঘ্য হচ্ছে √2 এ, অর্থাৎ √2, আর এ মানে কি, এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহু কত 2, তাহলে হচ্ছে 2√2, অর্থাৎ বর্গের কোণের দৈর্ঘ্য পাইলাম, অর্থাৎ 2√2। এখন আমরা কি পেলাম, এই যে এটা পুরোটাই পেলাম হচ্ছে 2√2, অর্থাৎ আমরা ব্যাস পাইলাম। আমরা যদি এখন ব্যাসার্ধ বের করতে যাই, আমরা কি জানি ব্যাসার্ধ কি জানি, ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাসের অর্ধেক। ব্যাস কত পাইছি, ব্যাস হচ্ছে 2√2। এই কর্ণটাই হচ্ছে কি ব্যাস, কর্ণটাই কি ব্যাস। যদি ভাগ করি তাহলে কি থাকে √2। এই √2 মান, এটা কিসের মান পাইলাম, আর এর মান। আর এর মান এখানে বসাই দিব, অর্থাৎ পাই, এই যে আর এর মান √2, তার উপরে স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে টোয়াইস পাই। একদম সহজ। দেখেন এই যে 11 নম্বর অঙ্কটা, এই যে 11 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু আপনার ওই নবম দশম শ্রেণী বই থেকে আছে, কিন্তু এটা হায়ার ম্যাথ থেকে আছে। সাধারণ গণিত করলে হবে না, অর্থাৎ গণিত এবং উচ্চতর গণিত দুটা ভালো করে করতে হবে। দেখেন এটা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ নবম ও দশমীর যে উচ্চতর গণিতটা আছে এটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে এসেছে। আমি শিওর যে এটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে এসেছে। দেখেন এখন হচ্ছে এটা কিভাবে সমাধান করবেন, অর্থাৎ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা আমরা জানি, এই সূত্র জাস্ট সূত্র মাথায় রাখতে হবে, সূত্র মাথায় রাখলে এটা কোনো ব্যাপার না। দেখেন যে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি জানি আমরা, এক্স মাইনাস হচ্ছে x1, অর্থাৎ x1 মাইনাস হচ্ছে x2, সেম ভাবে y মাইনাস হচ্ছে y1, y2 মাইনাস হচ্ছে y1 মাইনাস y2, এটা হচ্ছে সূত্র। তো এখানে কিভাবে করবেন, এখানে এই যে বিন্দুগুলো দেওয়া আছে, যে 0 আর 0 এই বিন্দুতে দেওয়া আছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। সেম ভাবে আরেকটা যে বিন্দু দেওয়া আছে কত 3 আর আছে 4, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। জাস্ট এই মান ধরাটা বুঝতে হবে, ধরাটা বুঝলে এই মানগুলো জাস্ট এখানে প্রয়োগ করলে অ্যান্সার এসে যাবে। কি y2, তো আমি কি করবো, এই যে মানগুলো ধরছি এই মানগুলো এখানে কি করবো, শুধুমাত্র বসাই দেবো। কিভাবে বসাবো, দেখেন এখানে এই যে x থাকবে, x এর কোনো মান নেই, x1 এর মান কত, x1 এর মান 0, তাহলে x1 এর মান 0 মাইনাস হচ্ছে x2, x এর মান কত, x2 মান হচ্ছে 3, এই যে 3 বসাই দিলাম। সেম ভাবে y মাইনাস y2, y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 3, না সরি y1 এর মান কত 0, তাহলে y1 এর মান কত 0 মাইনাস হচ্ছে y2 এর মান কত 3। দেখেন এখানে দেখেন, অর্থাৎ x মাইনাস 3, আর এখানে কি থাকে y মাইনাস 3, অর্থাৎ বিয়োগ করলাম। উভয় পক্ষে যদি 3 যেহেতু গুণ অবস্থায় আছে, উভয় পক্ষে -3 উঠে যায়, তাহলে x ইকুয়াল টু কি থাকে 3, কিন্তু x ইকুয়াল টু y নেই, অর্থাৎ আমাদের এটা অ্যান্সার নাই, y ইকুয়াল টু x, এটাকে এরকম করে সাজিয়ে লেখা যায়।
অ্যান্সার হচ্ছে, দেখেন এই যে 12 নম্বর অঙ্কটা, এই 12 নম্বর অঙ্কটা কিন্তু সেম ভাবে এই নবম দশম শ্রেণীর অঙ্ক থেকেই দিছে। অর্থাৎ নবম দশমের যে গণিত বই আছে এর 2.1 যে কেউ বেসিকটা ভালো করে ক্লিয়ার থাকে তাহলে এই প্রশ্নটা করতে পারবে। তো এটা কিন্তু 2.1 থেকে সরাসরি দেয় নাই, অর্থাৎ ওই বেসিকের আলোকে দিয়েছে। এরকম শত শত অঙ্ক আছে 2.1-এ। দেখেন আমি এটা কিভাবে সমাধান করি, এটা কিন্তু সেট থেকে দিছে। দেখেন প্রথম আমাদের দেওয়া আছে যে জিনিসটা, যে এ সমান সমান দেওয়া আছে কি, এ সমান সমান দেওয়া আছে x বিলংস টু n, যেন 2 এর চেয়ে বড় x। অর্থাৎ এই সত্যটা বুঝতে হবে, এটা আছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি, এই সেট গঠন পদ্ধতি থেকে আমাদের তালিকা পদ্ধতি আগে প্রকাশ করতে হবে। অর্থাৎ এর মানটা আমরা কিভাবে বের করবো, দেখো x জেনো n, অর্থাৎ x এর মান হবে n, n মানে কি স্বাভাবিক সংখ্যা। এখন দেখো 2 এর চেয়ে বড় হবে x এর মানগুলো, কিন্তু 6 এর চেয়ে ছোট বা হচ্ছে সমান, 6 এর চেয়ে ছোট বা সমান। তাহলে আমার 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড় কি হতে পারে, 3, 4, 5 হতে পারে। আবার বলছে 6 এর সমান, তাহলে 6। তাহলে আমরা এর মান পাইলাম 3, 4, 5, 6। সেম ভাবে বি এর মান, বি বলছে কি যে x বিলংস টু n, x জোড় সংখ্যা, জোড় সংখ্যা, এবং একটা কিন্তু সত্য দিছে, সত্য কি দিছে, x, অর্থাৎ x এর মান কি হবে 8 এর চেয়ে সমান বা 8 এর চেয়ে ছোট হতে হবে। দেখেন এখানে কি বলছে, x এর মান কি হবে, এখানে জোড় সংখ্যা হবে, x এর মান কি হবে জোড় সংখ্যা হবে। অর্থাৎ বি এর মান তাহলে কি হবে, অর্থাৎ 8 এর চেয়ে ছোট বা সমান জোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে হচ্ছে 2, 4, 6, 8। কেন 8 নেবো, কারণ 8 এর চেয়ে আমাদের সমান বলছে। এটা কি বলছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে ছোট বা সমান। তাহলে আর এটা আমরা সমান নিলাম, কিন্তু এ আর বি এর মান আমরা বের করলাম। এখন আমাদের প্রশ্ন কি চাইছে, প্রশ্ন আমাদের চাইছে এ কমন সেট বি, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন যেটা যায়। এর মান কি, এর মান হচ্ছে 3, 4, 5, 6, এটা কমন সেট বি। বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, 4, 6, 8। তাহলে এই দুটোর মধ্যে কমন নেবো, এই দুটোর মধ্যে দেখেন যে কমন যায় কি, এই 4 কমন যায় আর হচ্ছে 6 কমন যায়। তাহলে অ্যান্সার হচ্ছে 4 আর 6। এন সি সমান 12 আর এন সি হচ্ছে 8 হয়, তবে 22 সি এন সমানের মান কত। তো আজকের বিসিএস পরীক্ষা অর্থাৎ 47তম বিসিএস এর গণিতের মধ্যে, গণিত পরীক্ষা অর্থাৎ গণিত বিষয়ের সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এইটা। আমার কাছে সবচেয়ে কঠিন লাগছে এইটা, অর্থাৎ এটাই সবার কাছে উল্টোপাল্টা মনে হতে পারে, কিন্তু এটা সবচেয়ে আবার সহজ। দেখেন কিভাবে করবেন। তো আমাদের একটা সূত্র আছে, অর্থাৎ বিন্যাস সমাবেশের একটা সূত্র আছে। এটা কিন্তু অর্থাৎ ইন্টারমিডিয়েটের বিন্যাস সমাবেশ অধ্যায় থেকে নেওয়া, অর্থাৎ হায়ার মেথড। দেখেন যদি আমরা জানি যে সূত্রটা, আমরা জানি যে যদি এনসি, অর্থাৎ এনসি এক্স, এনসি ওয়াই হয়, তাহলে এটা ইকুয়াল টু, এখান থেকে এন এর মান নির্ণয় করার সূত্র যেটা হয়, তাহলে এন ইকুয়াল টু লেখা যাচ্ছে এক্স গুণন হচ্ছে ওয়াই। এখন এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে, দেখেন এই সূত্রটা যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় হচ্ছে 12, আর ওয়াই এর জায়গায় কত আছে 8, সরি এখানে যোগ হবে, তাহলে ওয়াই এর জায়গায় কত আছে 8। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হয় 20। এখন আমাদের প্রশ্ন এন এর মান আমি কেন বের করলাম, প্রশ্ন হতে পারে এন এর মান আমি কেন বের করলাম, কারণ আমাদের এখানে বলছে কি এই এন এর মান না হলে আমি এই মানটা বের করতে পাবো না। দেখেন এন এর মান এখন পাইলাম, এর মানটা যদি আমি এখানে বসাই দিই, এখন 22 এন আর সি পি এন, অর্থাৎ যদি আমি এখানে এন এর মান বসাই দিই, এন এর মান 20। এখন এটা এই যে এটাকে ভাঙাবো কিভাবে, তো এটা সূত্র আছে, যে সূত্র জাস্ট আমি শর্টকাট সূত্রটা একবারে করে দিই, আমি ঝামেলার মধ্যে যাবো না। তো একবারে শর্টকাট সূত্রটা কিরকম, এই যে উপরে যা থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিতে হবে, আর এখানে কি থাকবে, এখানে দুইটা জাস্ট কি করবেন, 22 থাকিয়া 20 মাইনাস করে দেবেন, তাহলে এখানে উপরে 22 আর এখানে কত 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা ভাঙানোর পদ্ধতি, এটা শর্টকাট ভাঙানোর পদ্ধতি কিরকম, এখানে দেখবেন এখানে নিচে কয়টা আছে, এখানে নিচে 2 আছে, তাহলে এখানে 2 ঘর কমাইতে হবে, অর্থাৎ 22 আর হচ্ছে কত 21, আর এখানে সামনে আসতে হবে, অর্থাৎ 1 আর 2। তাহলে আমি এখান থেকে কাটাকাটি, তাহলে হচ্ছে 11, 11 গুণন 21, 11 গুণন 21 করলে হচ্ছে 221, এটা হচ্ছে অ্যান্সার। তো ধন্যবাদ, অঙ্কটা কিন্তু সহজ আছে যদি আমরা ইয়েতে করতে পারি, অর্থাৎ যদি আমরা উইকিং নিয়মে করি তাহলে কিন্তু একটু জটিল হবে, গুণ হবে কখন ভাগ হবে এটা ঝামেলা হতে পারে। তো আমরা কি করবো, এটা শর্টকাট করবো, শর্টকাট করার একটা টেকনিক আছে। তো আপনাকে সবগুলো জানতে হবে, অর্থাৎ শর্টকাট প্লাস হচ্ছে বেসিক দুইটাই জানতে হবে। আমি কিভাবে করবো দেখেন, শর্টকাটের সূত্র, শর্টকাটের যে সূত্রটা, শর্টকাটের সূত্র হচ্ছে যে M1 D1 ভাগ হচ্ছে W1, M2 D2 W2। এখানে M1 D1 কি এগুলো একটু বুঝতে হবে। M1 হচ্ছে প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি কত, প্রথম ব্যক্তি হচ্ছে 4 জন। আর D1 কি প্রথম ডে, অর্থাৎ দিন, প্রথম দিন কত 4 দিন। আর হচ্ছে W1 অর্থাৎ কাজ, কাজ অর্থাৎ ওয়ার্ক, কাজ করে, তাদের কয়টা কয়টি, 4টা মাদুর তৈরি করা, এটা হচ্ছে তাদের কাজ। জাস্ট এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো ধরানো বুঝতে হবে, যদি এগুলো ধরতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। সেম ভাবে, সেম ভাবে যদি আমি M2 ধরি, তাহলে M2 কত, M2 হচ্ছে আমাদের কত 8 জন, তাহলে D2 হচ্ছে 8 জন, কিন্তু এই W2 এর মান নাই। একদম সহজ অঙ্ক, জাস্ট এই মানগুলো এখানে বসালে ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। তাই দেখেন M1 এর মান কত, M1 এর হচ্ছে 4 গুণ হচ্ছে D1, D1 এর হচ্ছে 4, কাজের মান হচ্ছে 4। সেম ভাবে এখানে 8 গুণন 8 ভাগ হচ্ছে W2,
4 চলে যায়, এখানে 4 আর এখানে হচ্ছে 8 গুণন 8 ভাগ হচ্ছে W2। আমি এটা একটু ব্যস্তকরণ করবো যে আমাদের যেহেতু W2 এর মান লাগতেছে, W2 এখানে নেবো, 8 এখানে নিয়ে যাবো, অর্থাৎ W2 এখানে 8 গুণন 8 ভাগ হচ্ছে 4, অর্থাৎ W2 তাহলে এখানে 4 দুগুণ কত হয় 8, তাহলে 2 গুণ 8 আর দুগুণ 16, তাহলে অ্যান্সার কত 16। সর্বশেষ অঙ্কটা বলছে কি একটা ব্যাগে দুটা লাল, দুটা সবুজ এবং দুইটি নীল বল আছে, যদি দৈর্ঘ্যভাবে দুইটি বল তুলে নেওয়া হয়। কিন্তু আমরা করছিলাম কি, আমরা আমাদের বইয়ে যেটা আছে, আমরা যেটা প্র্যাকটিস করছিলাম যে দুইটি বল না, এখানে একটি বল তুলে নেওয়া আছে। কিন্তু পরীক্ষা দিতে কি প্যাস লাগাই দিয়েছে, দুইটা বল তুলে নেওয়া হয়, তাহলে বল দুইটি নীল না হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ সম্ভাবনা থেকে অঙ্কটা দিয়েছে। এখন দেখেন ভুল কথা হচ্ছে যে এই প্রশ্নটা আমি কিন্তু পাইনি। আমার মধ্যে এই যে গণিত যে কোনোটা প্রশ্ন ছিল, সবচেয়ে আমার মধ্যে কঠিন লাগছে এই প্রশ্নটা, অর্থাৎ এই প্রশ্নটা আমি পাইনি, বাকি সবগুলো দেখা যায় যে আমি পাইছি। কিন্তু সময় সময় লাগছে আমার সমাধান করতে, আমার সময় লাগছে, দেখা যায় যে কোনোটা প্রশ্ন সমাধান করতে আমার 30 মিনিটের বেশি সময় লাগছে। তো আমি দেখলাম, তারপর খুঁজে খুঁজে দেখলাম যে এই প্রশ্নটা যে বিগত সাল থেকেই কিন্তু আসছে, অর্থাৎ 17 সালের প্রশ্ন একটা দেখলাম যে জনতা ব্যাংকের, অর্থাৎ ব্যাংকের প্রশ্ন থেকে এই প্রশ্নটা দিয়েছে। তো জনতা ব্যাংক 17, এই প্রশ্নটা আমি ওইখান থেকে কালেক্ট করছি। দেখেন অ্যান্সারটা কালেক্ট করছি, এটা কিভাবে সমাধান করবেন, যে মোট বল অর্থাৎ মোট বল কয়টা আছে, মোট বল হচ্ছে 2 3 আর হচ্ছে কত 2, তাহলে মোট বল হচ্ছে 7টা। মোট বল কত, মোট বল হচ্ছে 7টা। এখন মোট বল হচ্ছে 7টা এবং দুইটা বল দুইভাবে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ এখন এই দুইটা বল তুলে নেওয়ার পরে তার মোট উপায় কত, মোট উপায়, মোট উপায় হচ্ছে জাস্ট এটা 7 থাকবে, 7C2, জাস্ট এটা মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে 7C2 মানে এটাকে আমি কিভাবে ভাঙবো, ফ্যাক্টোরিয়াল 7 আর হচ্ছে এখানে কত, এখানে 2 ফ্যাক্টোরিয়াল দেবেন। মানে এটা কিভাবে ভাঙাবো, তাহলে এখানে দুই দুই আছে, তার মানে এখানে দুইটা ইয়ে করতে হবে, অর্থাৎ দুইটা কমাই নিতে হবে, আর এখানে 1 আর 2, তাহলে এখানে কত 3, 3 সাথে কত হয় 21, মোট উপায় পেলাম 21। এখন বলছে তাহলে বল দুইটি নীল না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ যদি আমি নীল বলটা বাদ দিই, তাহলে হয়তো নীল বল বাদ দিয়ে মোট বল, মোট বল কত, মোট বল থাকে কত, মোট বল হচ্ছে 5টা। এখন নীল বল বাদ দিয়ে মোট উপায়, মোট কয়টি উপায় সমাধান করা যাবে, যে উপায় হচ্ছে 5C2, এই 2 কিন্তু এই যে দুই বল যে নিলাম ওইটাই, 5 ফ্যাক্টোরিয়াল আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি এটা করি তাহলে 5 4 1 2, 2 যখন 4 তাহলে যখন হচ্ছে 10। তাহলে এখন কি করবো, এটা ভাগ করবো, অতএব না হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 ভাগ হচ্ছে 21। মোট ফলাফল কিন্তু 21, সম্ভাবনা সূত্র যেটা আমাদের, যে মোট ফলাফল নিচে থাকে, অর্থাৎ অনুকূল ফলাফল উপরে যায়, তাহলে হচ্ছে